সালে এমন একটা ফিল্ম এসেছিল যা শুধু বক্স অফিস না বরং সারা পৃথিবীর মানুষের কল্পনাকেও নাড়িয়ে দিয়েছিল। তো চলুন আজ আমরা জেমস ক্যামেরনের সেই অবিশ্বাস্য সৃষ্টি অ্যাভাটারের জাদুকরী জগতে আরেকবার ডুব দেই, যা সত্যি বলতে একটা ভিজুয়াল বিপ্লব ছিল। ভাবা যায় ব্যাপারটা, এই ফিল্মটা এতটাই সাড়া ফেলেছিল যে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের মতো ফিল্মকেও বক্স অফিসে পেছনে ফেলে দিয়েছিল। মানে এটা শুধু একটা হিট সিনেমা ছিল না, এটা ছিল একটা গ্লোবাল ফেনোমেনা। গল্পের শুরুটা হচ্ছে আজ থেকে অনেক বছর পর, 2154 সালে। তখন আমাদের এই পৃথিবীর অবস্থা খুবই খারাপ, এখানকার সম্পদ প্রায় ফুরিয়ে এসেছে। তাই মানবজাতি টিকে থাকার জন্য নতুন পথের খোঁজে পাড়ি জমিয়েছে মহাকাশের বহু দূরে। আর এখানে গল্পের মূল দ্বন্দ্বটা শুরু হয়। একদিকে একটা বড় কর্পোরেশনের লোভ, আর অন্যদিকে এক আদিবাসী গোষ্ঠীর নিজেদের বাড়ি বাঁচানোর লড়াই। আরডিএ নামের এক কর্পোরেশন প্যান্ডোরা নামের এক চাঁদে পৌঁছেছে আনঅবটেনিয়াম নামে একটা মহামূল্যবান খনিজ তোলার জন্য। কিন্তু সমস্যাটা হলো, এই খনিজের সবচেয়ে বড় ভাণ্ডারটা রয়েছে সেখানকার আদিবাসী মানে নাভিদের পবিত্র ভূমির ঠিক নিচে। প্যান্ডোরা দেখতে একদম স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা, সবুজ ঘন জঙ্গলে ভরা, কিন্তু এর সৌন্দর্যের পেছনেই লুকিয়ে আছে এক মারাত্মক বিপদ। এখানকার বাতাস মানুষের জন্য এতটাই বিষাক্ত যে অক্সিজেন মাস্ক ছাড়া এক মুহূর্তও টিকে থাকা সম্ভব না। তো এই বিষাক্ত পরিবেশে কাজ করার জন্য বিজ্ঞানীরা এক অসাধারণ টেকনোলজি তৈরি করেছে, যার নাম অ্যাভাটার। এটা আসলে মানুষ আর নাভিদের ডিএনএ মিলিয়ে তৈরি করা একটা হাইব্রিড শরীর, যা একজন মানুষ নিজের চিন্তাভাবনা দিয়ে দূর থেকে কন্ট্রোল করতে পারে, অনেকটা রিমোট কন্ট্রোল বডির মতো। আর ঠিক এই পরিস্থিতিতেই এন্ট্রি হয় আমাদের গল্পের মূল চরিত্রের, জেক স্যালি, একজন সাধারণ সৈনিক যার জীবনটা এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। জেক একজন প্রাক্তন মেরিন সেনা, কিন্তু যুদ্ধের কারণে সে পঙ্গু, তার জীবন হুইল চেয়ারে আটকে গেছে। হঠাৎ করেই তার যমজ ভাই, যে একজন বিজ্ঞানী ছিল, মারা যায়। তখন আরডিএ জেকের কাছে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে আসে। যেহেতু তাদের ডিএনএ হুবহু এক, তাই জেক তার ভাইয়ের জন্য বানানো দামি অ্যাভাটার শরীরটা ব্যবহার করতে পারবে। আর তার মিশন খুব সিম্পল, নাভিদের দলে মিশে গিয়ে তাদের বিশ্বাস অর্জন করা আর তাদের সব গোপন তথ্য বের করে আনা। কর্নেল কোয়ারেজ, যে কিনা সেখানকার মিলিটারি কমান্ডার, সে জেককে একটা লোভনীয় অফার দেয়। যদি জেক ঠিকঠাকভাবে নাভিদের খবর এনে দিতে পারে, তাহলে তার ভাঙা পায়ের চিকিৎসার সব খরচ দেওয়া হবে। হুইলচেয়ারে বন্দি জেকের জন্য এটা ছিল জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ। আর এরপর যা হয় তা এক কথায় অবিশ্বাস্য। জেক যখন প্রথমবার তার অ্যাভাটার শরীরে ঢোকে, সে বহু বছর পর আবার হাঁটতে পারে, দৌড়াতে পারে, মুক্তির স্বাদ পায়। ভাবুন একবার, বছরের পর বছর হুইল চেয়ারে আটকে থাকা একজন মানুষের জন্য এই অনুভূতিটা ঠিক কেমন ছিল। প্যান্ডোরার সেই ঘন জঙ্গলে জেকের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়, যেখানে সে ধীরে ধীরে এক অচেনা অসাধারণ সংস্কৃতির গভীরে নিজেকে হারাতে শুরু করে। জঙ্গলে একা হয়ে যাওয়ার পর তার সাথে দেখা হয় নাভি রাজকুমারী নেতিরির। নেতিরির কাছেই সে ওমাটিকায়া গোষ্ঠীর জীবনধারা শিখতে শুরু করে। তাদের ভাষা, শিকারের কৌশল আর প্রকৃতির সাথে তাদের যে কি গভীর এক আত্মিক সংযোগ, সব কিছুই সে জানতে থাকে। আর এই করতে করতে সে নেতিরির প্রেমে পড়ে যায় এবং নাভিদের জীবনযাত্রাকে সম্মান করতে শুরু করে। গুপ্তচরের পরিচয়টা যেন ধীরে ধীরে মুছে যেতে থাকে। এই সময়ে জেকের জীবনটা যেন দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদিকে তার অসহায় মানব শরীরটা, যেটা হুইল চেয়ারে বন্দি আর মিলিটারির আদেশের শৃঙ্খলে বাঁধা, আর অন্যদিকে তার শক্তিশালী অ্যাভাটার শরীর, যা তাকে দিয়েছে স্বাধীনতা আর জীবনের এক নতুন উদ্দেশ্য। আর গল্পটা ঠিক এই জায়গাতেই এসে একটা বড় প্রশ্ন তৈরি করে, যে কি শেষ পর্যন্ত নিজের মানব প্রজাতির প্রতি অনুগত থাকবে, নাকি সেই নতুন জগৎ আর ভালোবাসার মানুষদের রক্ষা করবে যারা তাকে নিজের করে নিয়েছে। আর এর পরে গল্পটা এমন এক মোড় নেয় যেখানে সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। সংঘাতটা তখন আর এড়ানো সম্ভব হয় না। একসময় আরডিএর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা বুলডোজার দিয়ে নাভিদের পবিত্র জঙ্গল ধ্বংস করতে শুরু করে। জেক যখন নেতিরির কাছে তার আসল পরিচয়ের কথা স্বীকার করে, তখন তাদের বিশ্বাসটাও ভেঙে যায়।
আর এরপর আরডিএ যখন তাদের বিশাল হোম ট্রি, মানে যে গাছে তারা সবাই থাকতো, সেটা ধ্বংস করে দেয়, তখন জেক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে মানুষের বিরুদ্ধে নাভিদের পক্ষ হয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়। হোমট্রির পতনটা ছিল সত্যিই এক হৃদয় বিদারক মুহূর্ত। ওটা তো শুধু একটা গাছ ছিল না, ওটা ছিল ওমাটি কায়া গোষ্ঠীর বাড়ি, তাদের ইতিহাস আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু। ওটা ধ্বংস হওয়ার সাথে সাথে শান্তির সব রাস্তায় বন্ধ হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় প্যান্ডোরার ভাগ্য নির্ধারণের সেই চূড়ান্ত লড়াই। একদিকে মানুষের সর্বাধুনিক প্রযুক্তি, আর অন্যদিকে প্রকৃতির সন্তানদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর সংগ্রাম। নাভিদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য জেককে এমন কিছু করতে হতো যা প্রায় অসম্ভব। সে তরুক নামের এক কিংবদন্তি ভয়ঙ্কর উড়ন্ত প্রাণীকে বশ করে ফেলে, যা শত বছরেও কেউ পারেনি। এই কাজটা তাকে তরুক মাক্তো বা মহান নেতার মর্যাদা দেয়, এবং তার নেতৃত্বেই প্যান্ডোরার সমস্ত নাভি গোষ্ঠী মানুষের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ে নামে। কর্নেল কুয়েরিচের নেতৃত্বে মানব সেনাবাহিনী তাদের সমস্ত বিধ্বংসী প্রযুক্তি আর অস্ত্রশস্ত্র নিয়ে প্যান্ডোরার ওপর তাদের ফাইনাল অ্যাটাক শুরু করে। কিন্তু জেকের নেতৃত্বে নাভি যোদ্ধারাও দমে যাওয়ার পাত্র ছিল না। নিজেদের বাড়ি আর অস্তিত্ব রক্ষার জন্য তারা অবিশ্বাস্য সাহসের সাথে সে আক্রমণ রুখে দেয়। আর যুদ্ধের একদম শেষ মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। প্যান্ডোরার হিংস্র বন্যপ্রাণীরাও মানুষের বিরুদ্ধে এই যুদ্ধে যোগ দেয়। দেখে মনে হচ্ছিল যেন পুরো গ্রহটাই তার সন্তানদের বাঁচাতে এক হয়ে লড়ছে। শেষ পর্যন্ত এই অসম লড়াইয়ে নাভিদেরই জয় হয়। আরডিএকে পরাজিত করে প্যান্ডোরা থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর জেক তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেয়। সে তার মানব শরীরকে চিরদিনের জন্য ত্যাগ করে আর নিজের চেতনাকে স্থায়ীভাবে তার অ্যাভাতার শরীরে ট্রান্সফার করে নেয়। সে পুরোপুরি একজন নাভি হিসেবেই তার নতুন জীবন শুরু করে। জেকের এই কথাটা যেন তার পুরো জার্নির একটা সারসংক্ষেপ। তার অ্যাভাটার জীবনটা একটা সুন্দর স্বপ্নের মতো শুরু হয়েছিল, কিন্তু কঠিন বাস্তবতা তাকে একসময় জাগিয়ে তোলে। তাকে একটা পক্ষ বেছে নিতেই হতো, আর সেই সিদ্ধান্তই তার ভাগ্য নির্ধারণ করে দেয়। আজকের এই আলোচনাটা আমরা এখানেই শেষ করছি একটা গভীর প্রশ্ন দিয়ে। জেক যা করেছে তাকে কি নিজের প্রজাতির সাথে বিশ্বাসঘাতকতা বলা যায়, নাকি একটা গোটা বিশ্ব আর তার সংস্কৃতিকে বাঁচানোর জন্য এটা তার নৈতিক দায়িত্ব ছিল? ভাবার মতো প্রশ্ন, তাই না?